তিনটি আগুনকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে যে এই আগুনগুলো পরপর তিনটি আগুন নাশকতা কিনা নাকি শুধুই দুর্ঘটনা। এই বড় বড় অগ্নিকাণ্ডের পরে তদন্ত কমিটি হয় বা আগুন কিভাবে লেগেছিল সেটির উদ্ঘাটনে তদন্ত করা হয়, কিন্তু কোনোটি আসলে আলোর মুখ দেখে না। গেল 5 বছরে 990টি ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 7 শতাধিক মানুষ। তো এই সব ঘটনা কি সত্যি দুর্ঘটনা নাকি নাশকতার কোনো অংশ? আন্তঃবিভাগীয় তদন্তে কোন কোন পয়েন্ট আসলে খতিয়ে দেখা হচ্ছে, আপনি কি বলবেন? যে আপনি জানেন যে গত কয়েকদিনে, অর্থাৎ আমি যদি বলতে চাই গত 1.5 সপ্তাহে 3টি বড় ধরনের আগুন কিন্তু বাংলাদেশে ঘটে গেছে। এর মধ্যে প্রথমটা মিরপুরের শিয়ালবাড়িতে আগুন, এবং সেখানে গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে আগুনে প্রায় 3 দিন জ্বলেছিল এবং সেখানে কিন্তু 16 জন প্রাণ হারিয়েছেন। এর কয়েকদিন পরে আমরা দেখলাম চট্টগ্রামের ইপিজেটে একটি কারখানাতে আগুন, এবং সেটি পুরা বিল্ডিং আমার জ্বলে গিয়েছিল। অর্থাৎ বহুতল ভবনের 7 তলা 8 তলা এবং 9 তলায় আগুন আমরা দেখতে পেয়েছি। এর মাত্র 2 দিন পরেই বাংলাদেশের সবথেকে বড় বিমানবন্দর এবং যেটি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে, এবং সেই আগুনে কিন্তু হতাহতের কোনো সংখ্যা নেই, তবে পুড়ে গেছে কিন্তু কয়েক হাজার কোটি টাকার মালামাল। তো সম্প্রতি এই 3টি আগুনকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে যে এই আগুনগুলো পরপর 3টি আগুন নাশকতা কিনা নাকি শুধুই দুর্ঘটনা। কারণ আমরা এর আগের যে আগুনগুলোতে, এর আগেও কিন্তু অনেক বড় বড় আগুন লেগেছিল বাংলাদেশের মধ্যে। পুরান ঢাকায় আপনার মনে আছে চুড়িহাট্টাতে আগুন, সেখানে কয়েকশো মানুষ নিহত হয়েছিল। তো এই বড় বড় অগ্নিকাণ্ডের পরে তদন্ত কমিটি হয় বা আগুন কিভাবে লেগেছিল সেটির উদ্ঘাটনে তদন্ত করা হয়, কিন্তু কোনোটি আসলে আলোর মুখ দেখে না। অর্থাৎ এই অগ্নিকাণ্ডগুলোতে নাশকতা এবং দুর্ঘটনা এই দুটি কে টার্গেট করে মূলত তদন্ত হয়, এবং এই সম্প্রতি যে 3টি বড় বড় দুর্ঘটনা ঘটে গেল, এই 3টিতেও কিন্তু ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করছেন, কিন্তু এখন পর্যন্ত নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আলামত জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই 3টির আগুন পরপর 3টি আগুন, এবং বিশেষ করে চট্টগ্রামের ইপিজেড এবং ঢাকার বিমানবন্দরের আগুন, 2টি আগুন কিন্তু সন্দেহজনকভাবে দেখা গেছে। অর্থাৎ ঢাকা বিমানবন্দরে আগুন লাগার প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিট পরে সেখানে ফায়ার সার্ভিস পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তার আগে কিন্তু আগুন ডেভেলপ হয়ে গেছে, অর্থাৎ আগুন ছড়িয়ে পড়েছিল। বেশ অনেক দীর্ঘ সময় লেগেছে আগুন নেভাতে। তবে তদন্ত কমিটির কথা বলছিলেন, এই সাম্প্রতিক সময়ের 3টে আগুন ছাড়াও পূর্বের আপনি পুরান ঢাকার কথা বলছিলেন আগুন লেগেছে। আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত কমিটি গঠন হচ্ছে, কিন্তু তেমন কোনো ফল কিন্তু আমরা দেখছি না। তো এখান থেকে যদি জিজ্ঞেস করি যে তদন্ত কমিটি এবং আইনি প্রক্রিয়ায় কি কি ঘাটতি দেখা যাচ্ছে? যে আপনার মনে আছে 2022 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডেও বিএম ডিপোতে আগুন লেগেছিল, এবং সেটি কেমিক্যালের আগুন ছিল। সেই আগুনে কিন্তু 79 জন মারা যায়, এর মধ্যে 13 জন ছিল ফায়ার ফাইটার। অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু জানতো না সেখানে কেমিক্যাল ছিল। পরবর্তীতে তারা সেখানে আগুন নির্বাপন করতে যায় কিন্তু দগ্ধ হয়ে মারা যান। এরপরে আমরা কিছুদিন আগে আপনার মনে আছে গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে, সেখানে কিন্তু 3 জন ফায়ার সার্ভিসের সদস্য মারা যায়। তো এরকম মারা যাওয়ার ঘটনা কিন্তু প্রতি বছরেই বাংলাদেশে ঘটে। সেখানে শুধু সাধারণ মানুষ নাই, ফায়ার সার্ভিসের সদস্যরাও মারা যাচ্ছে যারা আগুন নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। অর্থাৎ যারা দেশের সম্পদ এবং প্রাণ রক্ষা করতে যায় তারাও কিন্তু নিহতের শিকার হচ্ছে। তো এই ধরনের ঘটনার তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি তারা তদন্ত করে, কিন্তু তদন্ত মূলত আলোর মুখ দেখে না। অর্থাৎ তদন্ত কমিটি কিন্তু বেশ কিছু সুপারিশ করে যে তারা এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো করতে হবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে যখন একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে তখন কিন্তু আমরা পূর্বের ঘটনার সাথে বর্তমানের ঘটনার কোনো অমিল পাই না। অর্থাৎ পূর্বের ঘটনা এবং বর্তমান ঘটনা একই। অর্থাৎ তদন্ত কমিটি যে রিপোর্টগুলো দিচ্ছে সেইগুলোর বাস্তবায়ন আসলে প্রকৃতপক্ষে হচ্ছে না। একদমই তাই। তন্ময়, বিমানবন্দর এবং ইপিজেডের মতো কেপিআই-ভুক্ত একটি স্থানে এই যে নিরাপত্তা ব্যবস্থার কি কোনো রকম ঘাটতি আপনি দেখেছেন? নিরাপত্তা ব্যবস্থার কি কোনো ভিন্ন মান হওয়া উচিত ছিল? অবশ্যই। আপনি জানেন যে কেপিআই-ভুক্ত এলাকা, অর্থাৎ কেপিআই-ভুক্ত যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে রয়েছে
বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কিন্তু জোরদার করা থাকে স্বাভাবিকভাবে। আগুন লাগার পরে যে নিরাপত্তা জোরদার করতে হবে তেমনটি নয়, আগে থেকে নিরাপত্তা জোরদার করা থাকে, সেখানে যেন কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের চুরি ছিনতাই এই জিনিসগুলো যাতে না হয়। কিন্তু আমরা যেটি দেখতে পেলাম বিমানবন্দরের মতো জায়গায় আগুন লাগার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা নিরাপত্তার ঘাটতি দেখতে পেয়েছি। নিরাপত্তার ঘাটতি বলতে আমি বলতে চাই যে সেখানে আগুন লাগার পরেও দ্রুততম উপায়ে আগুন কিন্তু নির্বাপন করা যায়নি। আপনি জানেন যে বিমানবন্দরে ফায়ার ব্রিগেডের প্রায় 10টি গাড়ি রয়েছে যারা শুধু আগুন নির্বাপন করে, এবং বিমানে যদি কোনো না কোনোভাবে যদি কোনো বিমানে আগুন লেগে যায় তখন কিন্তু ফায়ার সার্ভিস আসতে আসতে বিমানটি পুড়ে যাবে। এই কারণে বিমানবন্দরে স্থায়ীভাবে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে এবং স্পেশালিস্ট টিম রয়েছে। আপনি জানেন যে বিমানবন্দরে আগুন লাগে প্রায় 2:30টার দিকে, ফায়ার সার্ভিস পৌঁছায় 2:50 দিকে, অর্থাৎ প্রায় 20 মিনিটের গ্যাপ। তো বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন কিন্তু 2টোর দিকে আগুন লাগে। তাহলে আমার প্রশ্ন, 2টার দিকে যদি আগুন লাগে তাহলে সেখানে স্পেশাল যে টিম রয়েছে তারা কেন আগুন নির্বাপন করলো না? সেখানে ফায়ার সার্ভিস আসতে আসতে আমি শুরুতেই যেটি বলছিলাম, আগুন কিন্তু ছড়িয়ে পড়েছিল। এই কারণে ফায়ার সার্ভিসকে আগুন নির্বাপন করতে অনেক বেগ পেতে হয়েছে, এবং মোট 37টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে। সেখানে শুরুতে ফায়ার সার্ভিস মনে করছিল এখানে কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্যাদি বা কোনো মালামাল থাকতে পারে, এই কারণে কিন্তু কিছুটা ধীর গতিতে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে। এই কারণে মূলত আগুন নিয়ন্ত্রণে অনেকটা সময় লেগেছে বিমানবন্দরের আগুন। তাহলে কি আমরা বলতে পারি যে এখানে আসলে গাফিলতি দেখা দিয়েছে? অবশ্যই এটি নিঃসন্দেহে গাফিলতি দেখা দিয়েছে। এই গাফিলতি তদন্ত করার জন্য ইতিমধ্যে 2টি তদন্ত কমিটি হয়েছে সরকারের পক্ষ থেকে, তো তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। কিন্তু আমি বলছিলাম যে পূর্বের যে আগুনগুলো আমরা তদন্ত কমিটি কথা বলা হয়, তদন্ত করা হয় এবং প্রতিবেদন দাখিল করা হয়, কিন্তু পরবর্তীতে কেন যেন কোনো একটি কালো ছায়ায় সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না, অর্থাৎ আটকে যায়। এই কারণেই একের পর এক দুর্ঘটনা বাংলাদেশে ঘটছে, মানুষ মারা যাচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, কিন্তু সমাধান কিন্তু হচ্ছে না। একদমই। তদন্ত কমিটি গঠন হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রত্যেকের প্রত্যাশা থাকে যে হয়তো বা কোনো ফল আমরা পাবো, কিন্তু তেমনটি আমরা দেখতে পাই না। যেমনটি আপনি বলছিলেন আসলে অগ্নিকাণ্ডে জানমালের অনেক ক্ষতি হয়ে যায়। সেখান থেকে যদি আমি একটু জানতে চাই যে ভবিষ্যতে অগ্নিকাণ্ড রোধে যে প্রযুক্তিগত আমাদের প্রোটোকলগুলো আছে, ডিটেকশন, স্প্রিংকলার বা সিসিটেক, এবং এই নীতিগুলোতে কি কোনো রকমের কোনো সংস্কারের দরকার আছে বা কোন কোন সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। ইতোমধ্যে যেসব জায়গায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সবগুলোতেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে সিসি ক্যামেরা থাকলেই হবে না, সেই সিসি ক্যামেরাগুলো আদৌ কাজ করছে কিনা এবং সেই সিসি ক্যামেরাগুলো কেউ মনিটর করছে কিনা। কারণ আপনি একটা আগুন যখন লাগে তখন কিন্তু হঠাৎ করেই চারিদিকে ছড়িয়ে পড়ে না, প্রথমে একটি নির্দিষ্ট জায়গা থেকে আগুন লাগে, ধোঁয়া ওঠে, আস্তে আস্তে আগুনটা ডেভেলপ হয়, অর্থাৎ ছড়িয়ে পড়ে। যখন সিসি ক্যামেরা থাকবে বা মনিটর করবে তখন কিন্তু অবশ্যই সে দেখবে যে ওই নির্দিষ্ট জায়গাটিতে আগুন লেগেছে এবং সেই নির্দিষ্ট জায়গাতেই মূলত অগ্নি নির্বাপন করা জরুরি। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে বিশ্বের বিভিন্ন দেশে এমন প্রযুক্তি বের হয়েছে যেখানে যদি কোনোভাবে ধোঁয়া ওঠে, এবং সেটি বাংলাদেশেও আছে কিন্তু এই প্রযুক্তির ব্যবহার সব জায়গায় নেই। কোনো জায়গায় যদি ধোঁয়া ওঠে এবং সেটা কিন্তু মুহূর্তে ডিটেক্ট করে সেখানে পানি নির্গমন করে। অর্থাৎ এই বিল্ডিংয়ে যদি কোথাও আগুন লাগে, অর্থাৎ যদি কোনো ধোঁয়া ওঠে, এমন এক যন্ত্র রয়েছে, সেই যন্ত্রের সাহায্যে মুহূর্তেই পানি নির্গমন করা যায়। অর্থাৎ এখানে মানুষের কিন্তু কোনো হাত থাকবে না, অর্থাৎ পুরোটাই রোবোটিক সিস্টেম। এবং বিশ্বের সঙ্গে বাংলাদেশও উন্নত হচ্ছে। আমি আশা করব ভবিষ্যতে বাংলাদেশের সবগুলো কেপিআই ভুক্ত এবং বড় বড় স্থাপনাগুলোতে এই ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা জরুরি। একদমই তন্ময়, একেবারেই ঠিক বলেছেন। যেমনটি বলছিলেন যে এই যে প্রযুক্তির সংস্কার, এগুলো আসলেই প্রচুর প্রয়োজন, কারণ দেখা যাচ্ছে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে কল দিতে হয়, ফায়ার সার্ভিস আসতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। অবশ্যই। তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশী
রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।